প্যানেল মেম্বার। তো আমি কেন হিন্দু মুসলমান করবো? কিন্তু আমি যখন চেয়ারে থাকি বা কোনো রাজনীতি করি বা কোনো সংগঠনে থাকি, much later আমাকে এত দুর্বল হওয়ার কোনো কারণ নেই। এমন করি মাঝে মাঝে রাতে লাইট নিভিয়ে দেয়। যখন ওয়াকাফ নিয়ে আন্দোলন ছিল আমি শুনলাম 48 ঘন্টা লাইট নিভিয়ে রেখেছিলেন। উনি এটা করতে পারেন, একটা ক্রিমিনাল অফেন্স। অন্ধকার করে দিলে অন্ধকার করছেন কেন? মুখটাকে ঘিরা করে দিলে, মুখটাকে ঘিরা করে দিলে অন্ধকার করা যায় না। যদি কোনো কুৎসিত ঘটনা ঘটে সেটা সিসিটিভিতে ওঠে। আপনারা কি লুকাতে চেয়েছিলেন? আমি পরিষ্কার পুলিশকে বলেছি নমস্কার। এক সময় রবীন্দ্রনাথ ঠাকুর মন্তব্য করেছিলেন, নাট্যশালায় রস সৃষ্টি করাই নাটকের প্রধান উদ্দেশ্য, বক্তৃতা দেওয়া নয়। সেটাই বোধহয় আজকের দিনে দাঁড়িয়ে ভীষণভাবে রেলেভেন্ট, অর্থাৎ প্রাসঙ্গিক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যগুলো রাখছেন মুর্শিদাবাদের দাঙ্গাকে কেন্দ্র করে, সেই বক্তব্য যেন বক্তব্য নয়, কিছুটা হাস্যরস সম্পন্ন নাটকের মতো যেন। তিনি তার বক্তব্যে বলছেন, আমি যখন কোনো রাজনৈতিক সভা করছি, যখন আমি চেয়ারে বসে আছি, তখন আমার কাছে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই যত ধর্ম আছে সব সমান। আমি কেন হিন্দু মুসলমান করব? কিন্তু আমি যখন চেয়ারে থাকি বা কোনো রাজনীতি করি বা কোনো সংগঠনে থাকি, আমার কাছে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন, ঈসাই, পারসিক সবাই সমান। আমি চাই না কোনো সম্প্রদায়ের লোক বাংলায় কোনোভাবে আক্রান্ত হোক। অথচ তিনি যখন কোনো মুসলিম অধ্যুষিত এলাকায় প্রচার করতে যাচ্ছেন বা রাজনৈতিক কোনো কর্মসূচি করছেন, তখন কিন্তু তিনি লা ইলাহার মতো কিছু ধর্মীয় মন্তব্য করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। অথচ এই মুখ্যমন্ত্রী যখন আবার কোনো হিন্দু অধ্যুষিত এলাকায় যাচ্ছেন, তখন তিনি বলছেন, সরস্বতী মহাভাগে বিদ্যা কমলালোচনে বিশ্বরূপা বিশালাক্ষী। এরপরেও আবার তিনি আবার ভুলেও গেছেন বলতে, পুরোটা বলতেও পারেননি। সরস্বতী মহাভাগে বিদ্যা কমলা লোচনে বিশ্বরূপা বিশালাক্ষী। তারপরটা কি? দেহি নমস্তুতে। कैसा लगा मेरा मजाक? এর পরবর্তীতে তিনি আরও বক্তব্য রাখলেন যে যারা প্রভোগ করেছেন এবং যারা প্রভোক্ট হয়েছেন সেটা কি তার দায়? আর এই সব কিন্তু বাংলা সহ্য করবে না। আর এই মন্তব্য কখন সে বলছে? যখন কিনা পরিবারের লোকজন একেবারে সিবিআই তদন্ত চাইছেন, হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, তখন গিয়ে তিনি এই সমস্ত নাটক করছেন। তিনি আরও বলছেন, চুরি বিদ্যা ভয়ঙ্করী। নিমকাঠ চুরি প্রসঙ্গে তিনি এই মন্তব্য করছেন। সেই মুর্শিদাবাদের ঘটনাকে কেন্দ্র করা যে প্রেস মিট, সেখানে তিনি জগন্নাথ দেবকেও টেনে আনলেন এবং নিমকাঠ চুরির প্রসঙ্গে এই মন্তব্যটি করলেন। নিম গাছে চুরি করেছি? আরে আমার বাড়িতে যে 4টে নিম গাছ আছে, কোনো দরকার জিজ্ঞেস করুন। আমাদের চুরি করতে হয় না। চুরি বিদ্যা ভয়ঙ্করী যদি যে পরে ধরা। অথচ চুরি তিনি করেননি বলতে চাইছেন, কিন্তু চুরি করেননি এটা না হয় ধরছি চুরি করেনি, ওই যে তার মন্ত্রীরা চুরি করলো সেটার বেলায় কি? কোন পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য, এনারা কি করেছিল? বালু বলে পরিচিত জ্যোতিপ্রিয় মল্লিক, ইনি কি করেছিল? কেন বারে বারে আমি বলছি নাটক, সেটা এবার প্রমাণ হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর প্রেস মিট চলাকালীন কোকিলের ডাক শোনা যায়। তখন মুখ্যমন্ত্রী বলেন যে কোকিলের ডাক শুনতে নাকি তার ভালো লাগে। সম্ভবত কথা বলেছেন। আপনাদের সুমতি হোক, শুভবুদ্ধি হোক, প্লিজ মনে রাখবেন, কোকিলের কুহু কুহু ডাকটা শুনতে পাচ্ছেন তো? এটা ন্যাচারাল। মাটিতে রেখে বসে যান না আপনি। এই ডাক শুনতে আমাদের খুব ভালোবাসি আমরা। আর কথা হচ্ছিল মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে, সেখান থেকে তিনি টেনে আনলেন জগন্নাথ দেবকে এবং তারপরে টেনে আনলেন একেবারে কোকিল এবং কাককেও টেনে আনলেন। তাহলে একবার ভাবুন কিভাবে কোনো কিছুকে ডাইভার্ট করা যায়, সেটা মুখ্যমন্ত্রীর থেকে আর কেউ কিন্তু ভালোভাবে জানেন না। ওয়াকাফ অশান্তির নামে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে খুন করা হয়েছে। এইবার সেই ঘটনাকে কেন্দ্র করে যখন একটা চাপা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং যখন স্বজন হারানো পরিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবে বলে নিশ্চিত করেছে এবং সিবিআই তদন্ত চাইছেন বলেও তারা মন্তব্য করছেন, সেই সময় মুখ্যমন্ত্রী গিয়ে হাজির 10 লক্ষ টাকা দেবেন বলে। অথচ তার পরিকল্পনা কিন্তু তখনই ব্যর্থ হয়ে যায় যখন সেই পরিবার কলকাতার উদ্দেশ্যে চলে আসেন
এরপরেও কিন্তু কলকাতায় এসেও তারা ছাড় পাননি, সেইখানেও পাঠিয়ে দেওয়া হয়েছে পুলিশ, এবং সেই পুলিশ সেই বাড়িতে কিন্তু ঢুকতে চাইছে জোর জবরদস্তি। এখানে দেখা যাচ্ছে ভিডিওতে যে একটি দরজা একেবারে ভাঙা হয়েছে, নিচে যে শেকল সেটা পড়ে আছে, সেইখানে এক আইনজীবী কিন্তু এর তীব্র বিরোধিতা করেছিলেন, যেটা ভিডিও কিন্তু রয়েছে, আপনারা দেখবেন। এবং এর পরবর্তীতে একটা হাস্যকর ঘটনা ঘটে যখন সেই পুলিশরা তার কাছ থেকে জিজ্ঞাসা করেন যে তিনি কিভাবে এসেছেন, এবং সজল ঘোষ এর প্রত্যুত্তরে বলেন যে হেলিকপ্টারে করে এসেছেন। উনি অলরেডি একবার জিজ্ঞেস করে নিয়েছেন, ওনারা বলে দিয়েছে যে ওনারা আসুন, আপনার মুখটা দেখান, সামনে একবার জিজ্ঞেস করে আসুন, সময় কিন্তু ওভার হয়ে গেছে, আপনাকে আমরা ওয়েলকাম করছি, আসুন আপনি একা আসুন, জিজ্ঞেস করুন। সরো 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 সরো, সবাই ঢুকবেন না। ভাঙচুর করেছে দেখুন, এই দেখুন কিডন্যাপিং কেস করেছে যে ওনার সঙ্গে বাড়ির লোককে কিডন্যাপ করে নিয়ে গেছে। আপনার জিজ্ঞেস করা হয়েছে, মিডিয়াতে বলুন, আপনার জিজ্ঞেস করা হয়েছে, বলুন জিজ্ঞেস করা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে, দরজা কেন ভেঙেছেন? দরজা কেন ভেঙেছেন? আসুন, প্রত্যেকের নাম পরিচয় আমাকে এবং তাদের কর্তব্য আছে। প্রত্যেকের নাম পরিচয় নিতে হবে। কমপ্লিট করুন, আপনারা কি করছেন স্যার জানা আছে, আপনারা হয়ে গেছে হয়ে গেছে, উনি বলে দিয়েছেন আর কিছু কমপ্লিট করতে হবে না। 2 মিনিটে না বেরোন, আমি কিন্তু চটি আনতে পাঠিয়ে দিই, চটি গিফট করিয়ে পাঠাবো। হ্যাঁ তার মাথায় রিভলভার ঠেকিয়ে কমপ্লেন মিডিয়ারা দয়া করে এটা কভার করুন, ওনারা স্বেচ্ছায় এসে এটা দয়া করে কভার করুন। আচ্ছা ও ছেলে কি করেছে ছেলে বলবে, এরা বলতে পারবে না। ছেলে কি করেছে ছেলে বলতে পারবে, এরা কোথেকে বলবে? দাদা দাদা এরা পশ্চিমবঙ্গের মুখ দেখাচ্ছে, ছেড়ে দিও, অনেক হয়েছে, এবার তুলে দেবো, কি করবে? আমাদের অ্যারেস্ট করবে, করুক না ওরা। দাদা আপনি স্যাটিসফাইড? দাদা 1 ঘন্টা ধরে ওয়েট করালো। এই ভাই কি করে এলো? আপনি বললে কেন? আপনাকে বললে কেন? কি করে এলো? হেলিকপ্টারে হেলিকপ্টারে আপনি শুধু ও দাদা আমরা বিনা অ্যাডভোকেট বলছি নোটিস করুন, আমরা রিপ্লাই করব। আচ্ছা হয়ে গেছে।